মাদারীপুরে দুই শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার প্রায় ২৪ ঘন্টা পর মামলা। জিজ্ঞাসাবাদের নামে নিহত একজনের বাবাকে আটক, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্লগার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে এসে একের পর এক ঘটাচ্ছে অপরাধ। জামিন ঠেকাতে গাফিলতি নেই, দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় সিলেটে আসা পর্যটকরা সীমাহীন দুর্ভোগে, পিছিয়ে পড়ছে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে মন্দিরের নামে বরাদ্দ দেয়া জিআর চালের হদিস নেই, লিখিত অভিযোগের পরও কর্তৃপক্ষ নির্বিকার, আগামীতে বিতরণ প্রক্রিয়ায় নজরদারির আশ্বাস। বাংলা সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি মিজানুর রহমান খবির। মাদারীপুরে অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার ঘটনার প্রায় ২৪ ঘন্টা পর ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করলেও অন্য আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি নিহতদের পরিবারের সদস্যদের। জেলা প্রশাসক বলছেন, অপরাধী যারাই হোক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরে চাঞ্চল্যকর দুই স্কুল শিক্ষার্থীকে হত্যার ঘটনায় স্তম্ভিত পুরো এলাকা। কোনো সান্ত্বনায় থামাতে পারছে না সুমাইয়া ও হ্যাপির পরিবারের কান্না। আদরের সন্তানকে হারানোর শোকে পাগল প্রায় এখন নিহতদের স্বজনরা। তাদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুইটা ছেলে আমার পিছনে, আমার মেয়ের পিছনে 2 বছর ধরে বেড়াচ্ছে। আমার মেয়েটারে কালকে ওরা পথের থেকে মারিয়া ফেলাইছে। আর আমি বিচার চাই, ফাঁসির হুকুম চাই। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমরা রাস্তাঘাটে চলার জন্য নিরাপত্তা চাই। এরকম আজকে একটা মেয়ের সাথে ঘটেছে, সামনে আমাদের সাথে তো ঘটতে পারে। জীবনে জানি এমন কাম না করে না, এক গ্রামের ভিতর 2টা মাইয়া করে। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পোস্টমর্টম হলে আমরা প্রকৃত বিষয়টা আরো ক্লিয়ার ভাবে জানতে পারবো। অপরাধী যেই হোক, যদি এর ভিতরে অন্য কোনো ঘটনা থাকে, যদি এটা আমরা চিহ্নিত করার চেষ্টা করব। বৃহস্পতিবার সদর হাসপাতাল থেকে পুলিশ নিহত সুমাইয়ার বাবাকে থানায় প্রায় ২১ ঘন্টা আটক রাখার পর শুক্রবার দুপুরে তাকে ছেড়ে দেয়। পরে তিনি রানা শিকদারকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে আমরা 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকি আসামিদের জন্য গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। এদিকে অধিকতর পরীক্ষার জন্য নিহতদের আলামত ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। আমরা ময়নাতদন্ত সম্পন্ন করে তাদের কিছু ভিসেরা, যেমন পাকস্থলী, লিভার এবং কিডনি, এগুলো রাসায়নিক পরীক্ষার জন্য মহাখালীতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সদর উপজেলার মোস্তফাপুরে বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর দুই শিক্ষার্থী সুমাইয়া ও হ্যাপিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার দুপুরে অপহরণ করে নিয়ে যায় এলাকার দুর্বৃত্তরা। পরে তাদের নির্যাতন করে সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় 4 যুবক। অল্প কিছুক্ষণের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় 2 শিক্ষার্থী। সময় সংবাদ, মাদারীপুর। ব্লগার হত্যার সঙ্গে জড়িত অনেকে গ্রেফতার হলেও বিভিন্ন সময়ে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়েছে। পরে একই রকম বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে তারা। সর্বশেষ ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার অভিযোগে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সাদ আল নাহিয়ান এবং মাসুম রানা। এর আগেও আরেক ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েছিল। এদিকে মহানগর পিপি বলছেন, জামিন দেয়াটা আদালতের এখতিয়ার, এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি নেই। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ব্লগার নিলয় চট্টোপাধ্যায় হত্যার সঙ্গে জড়িত অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের কালচি থেকে প্রথমে মাসুম রানাকে এবং রাতে উত্তরা থেকে সাদ আল নাহিয়ানকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। এরা দুজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলেও দাবি পুলিশের। নিলয় হত্যার পরপরই আনসার আল ইসলাম নামে একটি সংগঠন দায় স্বীকার করে। পুলিশ কর্মকর্তারা জানান, মামলার তদন্ত করতে গিয়ে আনসার আল ইসলামের ওই বার্তা সহ কয়েকটি বিষয় মাথায় রেখেছিলেন তারা। এরই ধারাবাহিকতায় দুজনকে গ্রেপ্তার করা হয়। রিমান্ড পেলে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি। ওরা দুইজনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আসিফ মহিউদ্দিনের মামলায় তারা গ্রেপ্তার ছিল। তারা জামিনে বের হয়ে আসার পরে পুলিশ তাদের পূর্বাপর গতিবিধি অনুসরণ করে আসছিল। ঠিক তারই ধারাবাহিকতায় এই নীলাদ্রির হত্যা মামলার
সাসপেক্ট হিসাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে মহানগর পিপি বলছেন কোনো মামলায় জামিন দেওয়াটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তবে স্পর্শকাতর মামলায় জামিন দেওয়াটা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। চার্জশিটভুক্ত আসামিদের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কোনো গাফিলতি রয়েছে কিনা এমন প্রশ্নও ছিল এই আইন কর্মকর্তার কাছে। এই ক্ষেত্রে শুধু প্রসিকিউশনকে দায়ী করলে হবে না, প্রসিকিউশনের পক্ষ থেকে কিন্তু জোরালো আপত্তি দেওয়া হয় মামলায়, তারপরেও এটা অনেক সময় দেখা যায় যে সেটা আদালত বিবেচনায় নেয় কোনটা জামিন দিবে কোনটা দিবে না। তো এখানে প্রসিকিউশন এবং আদালতের বিচারক তাদের উভয়ের এখানে দায়িত্ব আছে। বিচারকেরও সেটা বোঝা উচিত নয় যে এটা জামিন দেওয়া যাবে না, এই ধরনের আসলে সমন্বয়। এভাবে যদি উভয় পক্ষই যদি সজাগ থাকে বা তারা যদি দৃঢ় থাকে যে না জামিন দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে তো জামিন পাবে না। তিনি আরো বলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা সবসময় ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করেন, কিন্তু সময় মতো সাক্ষী না আসা, তদন্ত সঠিকভাবে না হওয়া সহ বিভিন্ন কারণে অনেক সময় চার্জশিটভুক্ত আসামিরা জামিন পেয়ে যায়। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্লগার নিলয় হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া আনসারুল্লাহ বাংলা টিমের 2 সদস্যের প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল আলম তাদের রিমান্ড মঞ্জুর করেন। ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার সাদ আল নাহিন ও মাসুম রানাকে দুপুরে আদালতে হাজির করে পুলিশ। এরপর খুনের রহস্য উদ্ঘাটনে ও জড়িতদের খুঁজে বের করতে গ্রেফতার 2 জনের প্রত্যেককে 10 দিন করে রিমান্ড নেওয়ার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সাদ আল নাহিনকে গতকাল রাতে উত্তরা থেকে এবং মাসুম রানাকে একই দিন মিরপুরের কালশি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। হত্যাকাণ্ডের সাথে কতটুকু জড়িত এর সঠিক রহস্য উদ্ঘাটনের জন্য, সাথে তারা কতটুকু সম্পৃক্ত আছে এর সঠিক রহস্য উদ্ঘাটন এবং সাক্ষী প্রমাণ সংগ্রহ, প্লাস আমরা কি জানি কি জিনিস যে হত্যা করছিল ওই জিনিসগুলো উদ্ধার, এইগুলার এই কারণেই রিমান্ড আবেদন করেছিল। আয়ু 10 দিন রিমান্ড আবেদন করছে, আদালত সন্তুষ্ট হয়ে 8 দিন রিমান্ড মঞ্জুর করছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য মন্দিরের নামে সরকারিভাবে বরাদ্দ করা জিআরের চালের কোনো হদিস নেই। মন্দিরের চাল আত্মসাতের বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তবে এসব প্রকল্পের নামে অনিয়ম ঠেকাতে বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসকের। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। ফেব্রুয়ারি মাসে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা কালী মন্দিরের নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য 2 মেট্রিক টন জিআরের চাল বরাদ্দ দেয়া হয়। ওই তালিকায় পশ্চিম শিবরাম হরিবাসর সার্বজনীন দুর্গা মন্দির সহ 25টি মন্দিরের নাম রয়েছে। তালিকায় নাম থাকলেও মন্দির কর্তৃপক্ষ বরাদ্দকৃত চাল সম্পর্কে কিছুই জানেন না। মন্দিরগুলোর নামে উত্তোলিত চাল কোথায় গেছে তারও কোনো হদিস নেই। ওইসব প্রকল্পের সভাপতিদেরকেও তারা চেনেন না। আমরা শুনেছি চাল আছে এখানে 2 জন নামযজ্ঞ অনুষ্ঠানের জন্য, আমরা আজও কোনো চাল পাইনি। মন্দির কমিটি এখানে আছে, কিন্তু আসলে মন্দির কমিটির কেউ জানে না যে চাউলটা আসলে গেল কোথায়। তালিকা হিসেবে সেই হিসাবে তো মনে হচ্ছে যে অবশ্যই আমাদের এটা প্রাপ্য। এর আগে সুন্দরগঞ্জ উপজেলায় একইভাবে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে বরাদ্দকৃত চাল আত্মসাৎ করা হয়। এ নিয়ে সংবাদ প্রচারের পর প্রশাসন চাল ফেরত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হয়নি আজও। চাউলটা ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসক সাহেব ইউনো বরাবরে চিঠি প্রদান করেন এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেন, কিন্তু আজ অবধি এই চাউল সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয় নাই। যারা এই বিষয়টা এই আত্মসাৎ করছে, আমি অনুরোধ করব সরকারের কাছে যেন এই জিনিসটা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও জেলা প্রশাসক এসব প্রকল্পের অনিয়ম রোধে বিতরণ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানান। এই অপপ্রয়োগ সূত্রে যারা লাভবান হয়েছে তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসছি, আর নতুন করে যেন এই ঘটনার আমরা জন্ম না দিই সে কারণে আমরা বিতরণ প্রক্রিয়াতে এই শর্তটি যোগ করেছি এবং সেটি প্রয়োগ করব। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় 25টি মন্দির ও 25টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে মোট 100 মেট্রিক টন জিআরের চাল আত্মসাৎ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। বাংলা সময় আরো থাকছে। সিলেটে মদনমোহন কলেজে ছাত্রলীগ কর্মী হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আঙ্গুর মিয়ার 3 দিনের রিমান্ড মঞ্জুর।
শোচনীয় যোগাযোগ ব্যবস্থার কারণে সিলেট অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে পর্যটন শিল্পে। এ কারণে ভোলাগঞ্জ, বিছনাকান্দি, পান্থমাই, রাতারগুল কিংবা মাধবকুণ্ডের মতো অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো পিছিয়ে পড়ছে। এ অবস্থায় সড়ক ও জনপদ বিভাগের শীর্ষ প্রকৌশলী শোনালেন আশার বাণী। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। এমন ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ বিপর্যস্ত সড়ক পাড়ি দিয়েই পর্যটকদের যেতে হয় প্রকৃতির কাছাকাছি জাফলং পর্যটন কেন্দ্রে। নীল আকাশের সাথে সবুজ পাহাড়ের মিতালি আর পিয়াইন নদীর স্বচ্ছ পানির সাথে পাথরের মাখামাখি একমাত্র জাফলং পর্যটন কেন্দ্রেই দেখা মেলে। তাই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় জমান এখানে। কিন্তু সড়কগুলোর বেহাল দশায় বেড়াতে এসে পর্যটকরা পড়ছেন চরম বিপাকে। স্পটগুলি মোটামুটি ভালোই আছে, বাট রাস্তাটা খুবই খারাপ। আসে দেখার জন্য, এটা আমাদের দেশের জন্য তো একটা ভালো ইয়ে, কিন্তু রাস্তার জন্য তো আসলে সবাই খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। রাস্তাটা অবশ্যই ঠিক করা উচিত। আমরা যদি তাহলে দেশের বাইরে যাওয়া, ঘুরতে যাওয়াই ভালো। এ কারণে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটক কমে যাচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। রাস্তাঘাট এমন অবস্থা হয়েছে, আপনার ওই যে অনেক জায়গায় হাইটে আসার জন্য পর্যটক আসে না। আমরা আগে দৈনিক 2-3 হাজার টাকা বেচতাম, এখন 100-200 টাকাও বিক্রি করতে পারি না। একই অবস্থা সিলেট ভোলাগঞ্জ সড়কেরও। পর্যটকরা দেশ বিদেশ থেকে এ রাস্তা দিয়ে আসে, কিন্তু এ রাস্তার বেহাল দশা দেখে পর্যটকদের সংখ্যা দিনে দিনে কমছে এবং জনদুর্ভোগ বাড়ছে। এ অবস্থায় সিলেট অঞ্চলের সড়ক ও মহাসড়ক উন্নয়নে মহাপরিকল্পনার কথা জানালেন সড়ক ও জনপদ বিভাগের সিলেট অঞ্চলের শীর্ষ এই প্রকৌশলী। 6টা কি 7টা পয়েন্টে একটু খারাপ আছে, যেটা আমরা বিভাগীয় মেরামত করে চালু রাখছি। সিলেট কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ রাস্তাতে এডিবি প্রকল্পভুক্ত হয়েছে এবং এটা আমরা সহসায় এই সামনের মাসের মধ্যে আমরা টেন্ডার করে দিব। সিলেট জাফলং সড়কের 58 কিলোমিটারের মধ্যে 16 কিলোমিটার, সিলেট ভোলাগঞ্জ সড়কের 36 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার এবং মাধবকুণ্ড পর্যটন কেন্দ্রে প্রবেশের 8 কিলোমিটার সড়ক খানাখন্দকে অনেকটা চলাচলের অনুপযোগী। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সিলেটে মদনমোহন কলেজের ছাত্রলীগ কর্মী আব্দুল আলী হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আঙ্গুর মিয়ার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আনোয়ারুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আঙ্গুর মিয়াকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত বুধবার দুপুরে মদনমোহন কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আব্দুল আলী নিহত হন। এ ঘটনায় নিহতের বাবা আলকাস মিয়া বাদী হয়ে প্রণজিৎ দাসকে প্রধান আসামি করে 5 জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 5 দিনের রিমান্ড আবেদন করেছিলাম, বিজ্ঞ আদালত তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে। এ পর্যন্ত এই মামলার এজার নামে 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি 2 জন গ্রেপ্তার হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আরোপিত 7.5% ভ্যাট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেট নগরীর সরকারি শিশু পরিবার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শিশুদের মাঝে পোশাক ও খাদ্য বিতরণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পুলিশ বাহিনীর সদস্য সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। গত 5 বছরে প্রায় 30,000, 36,000, আর এই মেয়াদে আমরা টোটাল 50,000 বাড়াবো। ওভারঅল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা ভালোই আছে। ডিসপাইট দি খুন খারাপ, ইট ইজ গুড। তারা সব 50,000, 30,000 টাকা বেতন দিতে পারে, আর মাত্র 7.5% ভ্যাট কেন দেবে না? মেঘনার ভয়াবহ ভাঙনের মুখে থাকা ভোলার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। দুপুরে ভোলা, লক্ষ্মীপুর, ফেরিঘাট, ইলিশা ও রাজাপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন 2 মন্ত্রী। এ সময় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে হাজার হাজার এলাকাবাসী ফেরিঘাটে অবস্থান নেন। পরে এক সমাবেশে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন 2 মন্ত্রী। এ সময় ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনাদের নির্বাচিত এমপি কথা বলছে যে কোনো মূল্যে এই নদী ভাঙা বন্ধ করা। বরিশালের সাথে আমরা আরেকটি ব্রিজ করে আমরা বরিশালের সাথে সংযুক্ত করে ভোলার
আইসোলেটেড বিচ্ছিন্ন দিক থাকবে না, এটা মূল ভূখণ্ডের সাথে আমরা একত্রিত করার আমাদের পরিকল্পনা রয়েছে। কয়েক টন ওজনের ব্যাগ আমরা এখানে ফেলবো, যাতে আমাদের এই ভাঙন রোধ আমরা করতে পারি। সাময়িকভাবে আমার এই বর্ষাটা আমি কোনো মতে ভাঙন রোধ করি এবং আমরা পার্মানেন্ট ভাঙন রোধের বন্দোবস্ত আমরা আগামী মৌসুম থেকে আমরা ইনশাআল্লাহ করব। ব্রাহ্মণবাড়িয়ায় ফারজানা আক্তার নামে এক গৃহবধূ ও তার 3 মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সকালে নাসিরনগর উপজেলার আশুরাইল গ্রামে একটি পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ ফারজানা এবং ঘরের বিছানা থেকে শিশু সন্তান শফিকের লাশ উদ্ধার করে পুলিশ। 1.5 বছর আগে আশুরাইল গ্রামের দুবাই প্রবাসী নুরুদ্দিনের সঙ্গে নূরপুর গ্রামের ফারজানার বিয়ে হয়। বিয়ের 1 বছরের মাথায় শফিক নামে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। ছুটি শেষে আগামীকাল নিহতের স্বামী নুরুদ্দিনের দুবাই ফেরার কথা রয়েছে বলে স্বজনরা জানিয়েছে। এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। যেহেতু তার হাজবেন্ডের বাড়িতে ঘটনাটা ঘটছে, এই জন্য আমরা নিছক এটাকে আত্মহত্যা বলতেছি না। আমরা এটা মার্ডার কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য লাশ দুটোই আমরা পোস্টমর্টমে প্রেরণ করেছি। পরবর্তীতে এটা পোস্টমর্টম রিপোর্ট আসলে যদি দেখি আমরা হোমোসাইডাল ইন নেচার, তাহলে এটা আমরা মার্ডার কেস স্টার্ট করে দেব। আর যদি সেটা সুইসাইডাল ইন নেচার আসে, তাহলে তো সেটা অপমৃত্যু মামলা আমরা রুজু করে ওই রুলস অনুসারে সেটা নিষ্পত্তি করব। নাটোরের বড়াই গ্রামে ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত 2 মাদ্রাসা শিক্ষকের মুক্তি ও বন্ধ মাদ্রাসা খুলে দেওয়ার দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানায় সকালে নওয়াপাড়া এলাকায় হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সামনে মানববন্ধন শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গতকাল ছাত্রীকে যৌন হয়রানি সহ অবৈধভাবে মাদ্রাসা পরিচালনার দায়ে 2 শিক্ষককে 1 বছর করে কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা এবং মাদ্রাসা বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। সিলেটে আটক মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের সহ 10 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আনোয়ারুল হক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে নগরীর সবুজবাগ জামে মসজিদে বৈঠককালে মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের সহ এই 10 নেতাকর্মীকে আটক করা হয়। চাঁদপুরে এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আটক প্রধান শিক্ষক মনিরুল হককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাসলিমা শারমিনের আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায় গত মঙ্গলবার মতলব উত্তরে প্রধান শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়তে গেলে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে শিক্ষক মনিরুল হক চৌধুরী। এ ঘটনায় ছাত্রীর বাবা বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করলে সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। মাগুরায় মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সব আসামি গ্রেফতার না হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন মা নাজমা বেগমের স্বজনরা। মামলা দায়েরের 20 দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত 16 আসামির মধ্যে 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে বাকি আসামিরা বিভিন্ন সময় নাজমা বেগমের পরিবারের অন্যান্য সদস্যকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। তবে খুব শিগগিরই বাকি আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। যারা হত্যাকারী তারা এখনো গ্রেফতার হয়নি, যার কারণে আমরা এখনো বিভিন্নভাবে আতঙ্কিত আছি। বিভিন্নভাবে তারা করে যাচ্ছে, আমাদেরকে ভয় দিয়ে যাচ্ছে। আমরা ঠিক মতো বাইরের থেকে বেরোতে পারতেছি। আমার আম্মু আব্বু ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি, ওই যে আমি চিকিৎসাধীন রয়েছেন। আমি ওই ওদের ভয়তে স্কুলে যেতে পারতেছি না ঠিক মতো। আমার পড়ালেখাও নিশ্চিত হয়ে গেছে। দুটি বাচ্চা নিয়ে আমি কি করবো, মেয়ে ডাইলো কেবল মহিলা মাদ্রাসায় পড়তেছি। এখানে আমি তো কোনো জায়গার তাকে থেকে আমি আর এখানে কোনো কুল নেই। আমি কি করবো? পুলিশ সুপারের নেতৃত্বে গঠিত টিম বিভিন্ন জায়গায় ড্রাইভ করছে। অতি অল্প সময়ের মধ্যেই অপরাপর জড়িত আসামিদের গ্রেপ্তার করতে সমর্থ হব। যশোরে অপহরণের 5 ঘন্টা পর আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। গত রাত 11টার দিকে সদর উপজেলার চূড়া মনকাঠি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায় এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছার চূড়ামনকাটি এলাকায় অবস্থান নেয় তারা। এ সময় অপহরণকারীদের প্রাইভেট কারটিকে ধাওয়া দিলে গাড়ি থামিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ 3 অপহরণকারীকে আটক করে। উদ্ধার করা হয় আব্দুল আজিজকে। পূর্বশত্রুতার জের ধরে এই অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়িতে ফেন্সিল দিয়েছিল, তাই আমি নিজ ইচ্ছাকে ধরা দিয়েছিলাম। ধরা দেওয়ার পরে এবার তারা অত্যাচার করেন, আমার ধরে নিয়ে যে প্রাইভেটে তুলে মুখ বেঁধেছে। মুখ বেঁধে এবার তারা বলেছে গুলি করে দেবো, কথা কইস নে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গোলাগুলি করে, পুলিশকে লক্ষ্য করে পুলিশ পাল্টা তাদের গুলি করে। তো এই সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। সাভারের 100 বছরের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় ভবন সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকাল 11টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা 103 বছরের পুরনো এই বিদ্যালয়টিকে স্থাপত্য নিদর্শন হিসেবে সংরক্ষণের জন্য সরকারের কাছে দাবি জানান। চট্টগ্রামের পাহাড়তলীতে সাইদুল নামের এক যুবদল কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্বজনরা জানান, বেলা 11টার দিকে সাইদুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে খুন করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে নিহতের স্বজনেরা প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিশ লাইনের ব্যবসা নিয়ে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। যাই দেখি যে রক্ত ভাই পড়ে দিছে, রক্ত মানে ওনাটা নিয়ে বুকুতে ওনা নিয়ে গলা বেড়ে ফাঁসাই ধরছি। দেখে যে কেউ আসতেছে না, সিলে শুরু করতেছে। আমি আমার বড় ভাই বড় ডাক দিয়েছে, দৌড়ে গেছে বড় ভাইয়ের বউ। বড় ভাই আমরা 3-4 জন দৌড়ে তারপরে সাথে সাথে করে আলামিন হাসপাতাল আনছি। আলামিন হাসপাতাল থেকে আবার ওনারা বলতেছে যে নাই, এর জন্য সিটাং মেডিকেল নিয়ে এসেছি। ও কন্ট্রাক্টারি করতো, ডিজেল ব্যবসা করতো, মাঝে মাঝে আসতো। আজকে হঠাৎ করে জুমার নামাজের একটু আগে 4-5 জন ছেলে এসে ওকে পিছন থেকে গলাটা ফেলি জড়াই দিয়েছে আলামতালা পুকুর ফেলে। মনে হচ্ছে এটা ডিশ সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। এই সংক্রান্তে সাইদুল নামের এক লোক কে হত্যা করা হয়েছে। এখন এই সংক্রান্তে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে আমাদের। নাটোরে ছিনতাইকারীদের হামলায় আরিফ হোসেন নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশের স্বজনরা জানায়, গতকাল রাত 1টার দিকে বড়াইগ্রাম উপজেলার টুনিপাড়া গ্রামের কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন ও তার মেয়ের জামাই নাজমুল বনপাড়া বাজারের একটি ক্লিনিকে যাচ্ছিলেন। এ সময় হারুয়া এলাকায় ছিনতাইকারীদের আঘাতে ব্যবসায়ী আরিফ হোসেন অজ্ঞান হয়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। আমরা অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পাইলে আইনগত ব্যবস্থা নিব। আর আমাদের পক্ষ থেকে যত আইনগত প্রক্রিয়া তার সমাধান করা হয়েছে। নওগাঁর ধামইরহাট উপজেলার কুলফতপুর গণহত্যা দিবস আজ। 1971 সালের এই দিনে পাক সেনারা কুলফতপুর গ্রামে হামলা চালিয়ে 18 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। দিবসটিকে কেন্দ্র করে সকালে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুলফতপুর গ্রামবাসী। এ সময় তারা শহীদদের আত্মার জন্য দোয়া ও মোনাজাত করেন। এর পাশাপাশি দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে 21শে উদযাপন পরিষদ। রংপুরে শেষ হয়ে গেল 6 দিন ব্যাপী বিভাগীয় নাট্য নির্দেশক কর্মশালা। স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক, এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটারের উদ্যোগে শহরের টাউন হলে কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সম্পাদক মণ্ডলীর সভাপতি মলয় ভৌমিক। গত 9 আগস্ট এই কর্মশালাটি শুরু হয়। এতে অংশ নেন 8টি জেলার 20 জন নির্দেশক। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে সপ্তাহব্যাপী কেল্লাশা বার্ষিক ওরস মাহফিল। এই আয়োজনকে কেন্দ্র করে সড়ক, রেল এবং নৌপথে এর মাজার শরীফে সমবেত হয়েছেন অসংখ্য ভক্ত। এছাড়া ওরসকে কেন্দ্র করে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ মেলা। রোববার শেষ হবে ওরসের আনুষ্ঠানিকতা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী তথ্য এবং জহিলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
লাল পতাকা তুলে সারি সারি নৌকা ভিড়ছে ঘাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই অসংখ্য মানুষ জড়ো হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কেল্লা শাহের মাজারে। চলছে 7 দিনব্যাপী ওরস মাহফিল। প্রচলিত তথ্য অনুযায়ী প্রায় 1000 বছর ধরে এই মাজারে প্রতি বছরই আয়োজন করা হয় এই ধর্মীয় জমায়েতের। নিজের জন্য, নিজের ভাই বোনদের জন্য, দেশের জনগণের জন্য এই দোয়াটা লেগে ওলির দরবারে আসছি। আল্লাহর কাছে মোনাজাত করি, আমাদের জন্য, দেশের জন্য মোনাজাত করতাম, দেখতে আইতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম। এই ওরসকে কেন্দ্র করে মাজার শরীফের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয়েছে লোকজ মেলার, যা চলবে পুরো মাস জুড়ে। তাই গোটা এলাকা হয়ে উঠেছে উৎসব মুখর। সুন্দর পরিবেশে ওরস পরিচালিত হচ্ছে এবং মানুষ সুন্দরভাবে কেনাকাটা করতেছে। প্রতি বছর অলি বাবার দরবারে আসি, বেচানি 5-7 দিন খুব ভালো করে করতেছে। এদিকে এই কদিনের জন্য মাজার শরীফের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া মাজার কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 41 লক্ষ টাকা ব্যয়ে এই আশেকদেরকে খাবার দাবার থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে মধ্যে আমাদের যে কার্যক্রম এতে কোনো প্রকার এখন কোনো ব্যর্থ ঘটে নাই এবং আমরা চেষ্টা করেছি যাতে আগামীতে ভালো হয়। প্রায় 750 পুলিশ পোশাকধারী এবং সাদা পোশাকে ডিউটি করতেছে। সিসিটিভির মধ্যেও সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে, সবসময় সর্বদিক দিয়ে লক্ষ্য রাখা হচ্ছে। 260 একর জমির ওপর প্রতিষ্ঠিত এই দরগা শরীফটি নিয়ে নানা কল্পকথা ছড়িয়ে আছে স্থানীয়দের মাঝে। 10 আগস্ট থেকে শুরু হওয়া ওরস মাহফিল শেষ হবে 16 আগস্ট। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাদারীপুরে 2 শিক্ষার্থীকে নির্যাতনের পর হত্যার প্রায় 24 ঘন্টা পর মামলা। জিজ্ঞাসাবাদের নামে নিহত একজনের বাবাকে আটক। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তরা। ব্লগার হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা জামিনে বেরিয়ে এসে একের পর এক ঘটাচ্ছে অপরাধ। জামিন ঠেকাতে গাফিলতি নেই দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশায় সিলেটে আসা পর্যটকরা সীমাহীন দুর্ভোগে পিছিয়ে পড়ছে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো। এবং গাইবান্ধার সুন্দরগঞ্জে মন্দিরের নামে বরাদ্দ দেওয়া জিআর চালের হদিস নেই। লিখিত অভিযোগের পরও কর্তৃপক্ষ নির্বিকার। আগামীতে বিতরণ প্রক্রিয়ায় নজরদারির আশ্বাস। এ ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।